উম, কর্মক্ষেত্রে বা ধরুন বন্ধু মহলে, এমনকি দৈনন্দিন জীবনেও আমাদের এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের উপস্থিতিটাই মানে পুরো পরিবেশটাকে নিমিষেই ভারী আর বিষাক্ত করে তোলে, তাই না? একদম মানে তাদের অহংকার বা সবকিছু নিয়ন্ত্রণ করার যে একটা মানসিকতা, সব মিলিয়ে এমন একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে পালানোর বা পরিস্থিতিটাকে ঠিক করার কোনো সহজ পথ যেন খোলা থাকে না। হুম। খুবই পরিচিত একটা পরিস্থিতি। রাইট? তো সাধারণত এই ধরনের মানে টক্সিক পরিস্থিতি বা সংঘাত নিরসনের জন্য আমরা আধুনিক ম্যানেজমেন্ট থিওরি বা সাইকোলজির বইগুলোর দিকে তাকাই। কিন্তু কেমন হবে যদি আমরা জানতে পারি যে প্রায় ৫,০০০ বছর আগের একটা প্রাচীন পৌরাণিক কাহিনী হুম হুম। এই ধরনের চরম বিষাক্ত মানসিকতা মোকাবেলার সবচেয়ে নিখুঁত আর বাস্তবসম্মত সমাধান দিতে পারে। আজকের এই ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার সূত্রগুলো নেওয়া হয়েছে বেশ কিছু পৌরাণিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক কন্টেন্ট থেকে। হ্যাঁ, যেখানে মূলত শ্রীকৃষ্ণ এবং কালীয়নাগের সে বিখ্যাত কাহিনীর বর্ণনা রয়েছে। ঠিক। তবে আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য কিন্তু শুধু একটা প্রাচীন রূপকথা বা গল্প বলা নয়, বরং উম, এই কাহিনীর পরতে পরতে লুকিয়ে থাকা অহংকারের পতন, ভক্তির শক্তি আর আধুনিক জীবনে সংঘাত নিরসনের অসাধারণ কিছু মনস্তাত্ত্বিক কৌশল খুঁজে বের করা। দারুণ একটা মিশন। কারণ পৌরাণিক কাহিনীগুলো আসলে মানব মনস্তত্ত্বের এক একটা আয়না। কালীয়নাগের এই ঘটনাটাকে যদি আমরা শুধু একটা অলৌকিক যুদ্ধ হিসেবে না দেখি, মানে একটা রূপক বা মেটাফর হিসেবে যদি দেখি। হ্যাঁ, মেটাফর হিসেবে দেখলে বোঝা যায় এটা মূলত মান মর্দন বা অহংকারের বিনাশ আর কনফ্লিক্ট রেজলিউশনের একটা মাস্টার ক্লাস। সূত্রগুলোতে কালীয়নাগের যে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে সেটা আধুনিক যে কোনো ক্ষমতাশালী কিন্তু অহংকারী মানুষের মানসিকতার সাথে হুবহু মিলে যায়। কালীয়নাগের উৎপত্তি আর তার অহংকারের পেছনের কারণটা একটু খুলে বলবেন, তাহলে বোধহয় সবার কাছে প্রেক্ষাপটটা আরও ক্লিয়ার হবে। অবশ্যই। মহর্ষি কশ্যপ এবং কদ্রুর ১,০০০ সন্তানের মধ্যে কালীয় ছিল অন্যতম শক্তিশালী আর অত্যন্ত বিষধর একটা নাগ। সে থাকত রমনক দ্বীপে। এই রমণক দ্বীপটা কি বর্তমান ফিজির কাছাকাছি কোনো জায়গা? সূত্রগুলোতেও তো ওরকমই একটা ইঙ্গিত আছে। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ফিজির কাছাকাছি কোনো একটা দ্বীপ হতে পারে। তো জন্মগতভাবেই সে অপরিসীম ক্ষমতার অধিকারী ছিল। তার মানে এই যে ক্ষমতা, এটাই তার ভেতর একটা বোধ তৈরি করেছিল যে সে সবার চেয়ে আলাদা, মানে ধরাছোঁয়ার বাইরে। একদম তাই। প্রাত্যহিক জীবনেও কিন্তু আমরা ঠিক এমনটাই দেখি। ধরুন কারো হাতে হঠাৎ করে অনেক ক্ষমতা চলে এলো, বা জন্মগতভাবেই কেউ অনেক সুবিধা ভোগ করছে, তখন তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় যে যে সাধারণ নিয়মনীতি তাদের জন্য প্রযোজ্য নয়। রাইট, তারা যেন সবকিছুর ঊর্ধ্বে। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু সংঘাতের সূত্রপাত ঘটে। মহাজাগতিক ভারসাম্য রক্ষার জন্য পক্ষীরাজ গুরুরের সাথে নাগদের একটা চুক্তি হয়েছিল। গরুর, যিনি স্বাভাবিকভাবেই নাগদের ভক্ষণ করতেন। হ্যাঁ, তো চুক্তিটা ছিল এমন যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আর একটা ব্যালেন্স বজায় রাখতে প্রতিদিন একটা করে নাগ গরুরকে সমর্পণ করা হবে। হুম, একটা এস্টাবলিশড সিস্টেম ছিল বলা যায়। ঠিক, কিন্তু কালীও তার ওই অপারিসীম ক্ষমতার দম্ভে আর অহংকারে অন্ধ হয়ে এই চুক্তি মানতে সরাসরি অস্বীকার করে। সে ভেবেছিল যে তার বিষ আর শক্তি দিয়ে সে গরুরকে হারিয়ে দেবে। একদম। সে নিজেকে পুরো সিস্টেমের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিল। কিন্তু বাস্তবতা তো ভিন্ন ছিল। কালীয় যখন গরুরের সাথে সরাসরি সংঘাতে জড়ায়, সে খুব দ্রুতই বুঝতে পারে যে গরুরের শক্তি তার চেয়ে অনেক বেশি। নিজের ক্ষমতার দম্ভ সেখানে কোনো কাজেই আসেনি। আর এখানেই তো ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং মোড়টা আসে, তাই না? কালীও যখন বুঝতে পারে যে সে হাঁটতে চলেছে, তখন সে পালিয়ে যায়। হ্যাঁ, প্রাণ ভয়ে সোজা ছুটে আসে বৃন্দাবনের যমুনা নদীতে। কিন্তু একটা প্রশ্ন জাগে, পুরো পৃথিবী পড়ে থাকতে সে যমুনাকেই কেন বেছে নিল? এর পেছনে খুব সুনির্দিষ্ট একটা কারণ ছিল। আর এটাই কিন্তু অহংকারী মানুষের মনস্তত্ত্বের একটা বড় দিক উন্মোচন করে। মহর্ষি সৌভরী একবার যমুনার জলে দীর্ঘ সময় ধরে তপস্যা করছিলেন। তখন পক্ষীরাজ গরুর সেখানে এসে মাছ শিকার করতে শুরু করেন। ও আচ্ছা, তাতে তপস্যায় বিঘ্ন ঘটে নিশ্চয়ই। হ্যাঁ, পুরো পরিবেশ নষ্ট হয়।
তখন মহর্ষি সৌভরী চরম ক্ষুব্ধ হয়ে গরুরকে একটা অভিশাপ দেন। অভিশাপটা ছিল, গরুর যদি আর কখনো যমুনার ত্রিসীমানায় প্রবেশ করেন বা জল স্পর্শ করেন, তবে মুহূর্তের মধ্যে তার মৃত্যু হবে। আর কালীয় নাগ এই অভিশাপের কথাটা জানত? খুব ভালো করেই জানত। তাই সে খুব সুকৌশলে যমুনাকে তার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা বা ধরুন একটা সেফ স্পেস হিসাবে বেছে নেয়। কারণ ওখানে গরুরা আসতে পারবে না। ঠিক, সে জানত এখানে সে ধরাছোঁয়ার বাইরে। এই পালানোর মনস্তত্ত্বটা কিন্তু আমাদের চারপাশের বাস্তবতার সাথে খুব গভীরভাবে মেলে যায়। অনেক সময় আমরা দেখি যে ক্ষমতাদর্পী মানুষরা যখন নিজেদের চেয়ে শক্তিশালী কারোর কাছে খুব বাজেভাবে হেরে যায় বা অপমানিত হয়, তারা কিন্তু ভুল শুধরে নেয় না। একদমই না। উল্টো তারা এমন একটা সেফ স্পেসে গিয়ে আশ্রয় নেয় যেখানে তারা তুলনামূলক দুর্বল মানুষদের ওপর নিজেদের ওই জমে থাকা ক্ষোভটা উগরে দিতে পারে। হ্যাঁ, কালীও ঠিক সেটাই করেছিল। সে পরাজিত হয়ে আত্মবিশ্লেষণ করার বদলে যমুনা এসে তার সমস্ত রাগ, ক্ষোভ আর বিষ ঢেলে দিতে শুরু করল। এমন একটা জায়গায় বেছে নিয়েছিল যেখানে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না। এই পয়েন্টটাই কিন্তু মূল নির্যাসটাকে সামনে নিয়ে আসে। অহংকার মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা নিজেদের ত্রুটি লিখতে পায় না, বরং ব্যর্থতার প্রতিশোধ তারা আশপাশের নিরপরাধ মানুষের ওপর নিতে শুরু করে। কালীও শুধু নিজের প্রাণ বাঁচায়নি, সে তার ভেতরের সব বিষাক্ততা বাইরের পরিবেশে ছড়াতে শুরু করেছিল। সূত্রগুলোর বর্ণনা অনুযায়ী পরিস্থিতি তো বেশ ভয়াবহ ছিল, তাই না? ভয়াবহ মানে চরম ভয়াবহ। কালীয়র বিষের তীব্রতায় যমুনার বিশাল জলরাশি টকবক করে ফুটতে শুরু করেছিল। জলের স্বাভাবিক রং পাল্টে গিয়ে গাঢ় সবুজ আর কালচে হয়ে গিয়েছিল। ওরে বাবা! পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে যমুনার ওপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা বিষাক্ত বাষ্পের প্রভাবে আকাশ থেকে মুড়ে পড়ে যেত। তীরের গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আর জল খেয়ে গবাদি পশুগুলো মারা যাচ্ছিল। হ্যাঁ, আক্ষরিক অর্থেই পুরো পরিবেশটাকে সে একটা প্রাণঘাতী টক্সিক জোনে পরিণত করেছিল। তার মানে একজন মানুষের ভেতরের বিষাক্ততা কিভাবে একটা গোটা ইকোসিস্টেম বা সমাজকে ধ্বংস করে দিতে পারে। যমুনার এই অবস্থাটা তারই একটা পারফেক্ট উদাহরণ। একদম ঠিক। আর ঠিক এই চরম বিপর্যয়ের মুহূর্তেই শ্রীকৃষ্ণের প্রবেশ ঘটে। সূত্র অনুযায়ী শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 5 বছর। এই বয়সের বিষয়টা বেশ চমকপ্রদ। মানে এত বিশাল আর প্রাচীন একটা বিষাক্ত শক্তির বিপরীতে মাত্র 5 বছরের একটা রূপ। হ্যাঁ, তিনি একদিন বন্ধুদের সাথে বল খেলার ছলে ইচ্ছা করেই বলটা সেই বিষাক্ত যমুনার জলে ফেলে দেন। তার মূল উদ্দেশ্যই ছিল ওই বিষাক্ত পরিবেশ থেকে কালীয়কে চিরতরে সরানো। মানে যমুনাকে দূষণমুক্ত করা। রাইট। তো বল আনার অজুহাতে তিনি যখন কদম্ব গাছ থেকে যমুনায় ঝাঁপ দেন, কালীয় তো তার সীমানায় এই অনুপ্রবেশ মেনে নিতে পারেনি। সে তার বিশাল লেজ দিয়ে কৃষ্ণকে পেঁচিয়ে ধরে আর অসংখ্য ফনা তুলে ভয়ঙ্করভাবে ছোবল মারতে শুরু করে। এই সংঘাতের ধরনটা কিন্তু গভীরভাবে খেয়াল করার মতো। কালীয় তার সহজাত প্রবৃত্তি অনুযায়ী প্রতিপক্ষকে পিষে মারতে চেয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তো কোনো সাধারণ বালক ছিলেন না। তিনি তার নিজের আকার বাড়াতে শুরু করেন। ফলে কালীয়র পক্ষে তাকে আর আটকে রাখা সম্ভব হয়নি। না, তার পেশিগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। কৃষ্ণ তখন নাগপাশ থেকে নিজেকে মুক্ত করে সোজা লাফ দিয়ে কালীয়র উত্তোলিত ফনার ওপর উঠে দাঁড়ান আর শুরু করেন তার সেই বিখ্যাত তাণ্ডব নৃত্য। ফনার ওপর নৃত্য? হ্যাঁ, কালীয় যখনই অহংকার আর ক্রোধে ফনা তুলে কৃষ্ণকে দংশন করার চেষ্টা করত, কৃষ্ণ তখনই প্রচণ্ড জোরে পদাঘাত করতেন। আচ্ছা, দাঁড়ান, এখানে আমার একটা খুব সুস্পষ্ট দ্বিমত বা প্রশ্ন আছে। সূত্রগুলো বলছে শ্রীকৃষ্ণ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন। হ্যাঁ, তিনি যখন কালীয়র নাগপাশ থেকে মুক্ত হলেনই, তখন তো চাইলেই এক মুহূর্তে, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে কালীয়কে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারতেন। তাকে মেরে ফেলাই তো সবচেয়ে সহজ সমাধান ছিল। তা তো ছিলই। তাহলে তিনি সেটা না করে এই দীর্ঘ সময় ধরে একটার পর একটা ফনার ওপর লাফিয়ে লাফিয়ে নাচতে গেলেন কেন? মানে এই প্রসেসটার আসল উদ্দেশ্য কি ছিল? এটা অত্যন্ত যৌক্তিক একটা প্রশ্ন। আর এর উত্তরের মধ্যেই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক দর্শনটা লুকিয়ে আছে। এই পুরো ঘটনাটাকে সূত্রগুলোতে বলা হয়েছে মান মর্দন। মান মানে তো অহংকার। হ্যাঁ, মান মানে অহংকার, আর মর্দন মানে তা চূর্ণ করা। শ্রীকৃষ্ণ শুরু থেকেই কালীয়কে হত্যা করতে চাননি। তার উদ্দেশ্য ছিল অহংকারটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া।
সাপের ফনা হল তার অহংকার, তার ক্ষমতা আর বিশ্বের সবচেয়ে বড় উৎস। সাপ যখন ফনা তোলে তখন সে আধিপত্য বিস্তার করে। একদম। তাই ফনার উপর কৃষ্ণের এই নাচাটা কোনো সাধারণ নৃত্য ছিল না, এটা ছিল অহংকারের উপর সুপরিকল্পিত আঘাত। কৃষ্ণ যখনই দেখতেন কালীয় দম্ভ নিয়ে মাথা তুলছে, তিনি আঘাত করে সেটাকে নামিয়ে দিচ্ছিলেন। তিনি ধ্বংস করছিলেন না, বরং বোঝাচ্ছিলেন যে তার এই ক্ষমতার দম্ভ কতটা ঠুনকো। রাইট। তার মানে এখানে পদ্ধতিটা পুরোপুরি সংশোধনীমূলক ছিল, শাস্তিমূলক নয়। একজন মানুষকে শেষ করে দেওয়ার বদলে তার ক্ষতিকর দিকটাকে নিষ্ক্রিয় করা। চমৎকার বলেছেন। আধুনিক লিডারশিপ বা কর্মক্ষেত্রেও তো ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি দরকার, তাই না? যখন আমরা কোনো অত্যন্ত ক্ষমতাবান কিন্তু টক্সিক মানুষের মোকাবেলা করি, তখন লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে মানুষটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে। হ্যাঁ, তাকে চাকরিচ্যুত করে রাস্তায় বসিয়ে দেওয়াই সমাধান নয়। একদমই তাই। সামাজিকভাবে একেবারে শেষ করে দেওয়ার বদলে আসল কাজ হল তার এই নেতিবাচক প্রভাব বা ইগোটাকে দমন করা, রূপক অর্থে তার ফনাগুলোকে ভেঙে তাকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনা। পুরো ঘটনার প্রাসঙ্গিকতা অনেক বাড়িয়ে যায়। আসলেই তো, ইগো যখন ভেঙে যায় তখন মানুষ তার প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। এই মানমর্দন প্রক্রিয়ার ফলে কালীও এক পর্যায়ে বুঝতে পারে সে কার সাথে লড়াই করছে। ক্রমাগত পদাঘাতে তার ফনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার দম্ভ শেষ হয়ে যায় এবং সে মুখ দিয়ে রক্তবমি করতে শুরু করে। সে যখন একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে, তার সমস্ত বিষ আর অহংকার যখন শূন্যের কোঠায়, ঠিক তখন কাহিনীর একটা নতুন আর আবেগঘন মোড় আসে। হ্যাঁ, কালীয়র স্ত্রীরা মানে নাগপত্নীদের আগমন ঘটে এই পর্যায়ে। ঠিক, কালীও যখন মৃতপ্রায় এবং সম্পূর্ণ নিঃস্ব, তখন স্ত্রীরা ছুটে আসেন শ্রীকৃষ্ণের কাছে স্বামীর জীবন ভিক্ষা চাইতে। সূত্রগুলোতে কৃষ্ণের সাথে নাগপত্নীদের এই কথোপকথনটা খুব চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে। নাগপত্নীরা তো একটা খুব শক্তিশালী যুক্তি দাঁড় করিয়েছিলেন। হ্যাঁ, তারা বলেন, হে প্রভু, ও তো জন্মগতভাবেই একটা সাপ। বেশ ধারণ করার সুযোগ পেলে সেই বিষ ছড়ানোই ওর জন্মগত স্বভাব বা প্রবৃত্তি। তারা আরও বলেন, সৃষ্টিকর্তা হিসেবে আপনি তাকে যে স্বভাব দিয়েছেন, সে তো কেবল সেই স্বভাব অনুযায়ী কাজ করেছে। তাহলে এর জন্য তাকে এত বড় শাস্তি কেন দেওয়া হচ্ছে? এই যুক্তিটা তো দর্শনের একটা খুব পুরনো বিতর্কের জন্ম দেয়। রাইট, স্বভাব বনাম কর্ম, মানে নেচার ভার্সেস অ্যাকশন। নাগপত্নীরা বোঝাতে চেয়েছিলেন যে একটা সাপের কাছে তো বিষ ছড়ানো ছাড়া আর কোনো আচরণ আশা করা যায় না, তার প্রকৃতিই হলো আক্রমণ করা। অর্থাৎ এর পেছনে তার কোনো ইচ্ছাকৃত বিদ্বেষ নেই, এটা তার অস্তিত্বেরই অংশ। তাদের যুক্তিটা এরকমই ছিল। কিন্তু এখানেই আমার একটু জোরালো দ্বিমত আছে। কি রকম? এই স্বভাবের যুক্তিটা মেনে নেওয়া খুব কঠিন। মানে এর অর্থ কি এই দাঁড়ায় যে কারোর স্বভাব যদি খারাপ হয়, কেউ যদি জন্মগতভাবে রূঢ় বা আক্রমণাত্মক হয়, তবে তাকে তার সমস্ত বিষাক্ত আচরণের জন্য ছাড় দেওয়া উচিত? আমরা তো প্রাত্যহিক জীবনেও অনেক সময় মানুষের মুখে শুনি, আরে ও তো এমনই, ওর কথায় কিছু মনে করো না, বা ওর স্বভাবই তো ওইরকম রুকচটা। এই ও তো এমনই, এটা কি আসলে নিজের খারাপ কাজকে প্রশ্রয় দেওয়ার বা অন্যের ক্ষতি করার কোনো বৈধ অজুহাত হতে পারে? একেবারেই না। আর খুব মজার ব্যাপার হল, শ্রীকৃষ্ণও কিন্তু স্বভাবের এই অজুহাত দিয়ে অপরাধকে প্রশ্রয় দেননি। মানে কালীয়র কাজকে বৈধতা দেননি? না, দেননি। তিনি নাগপত্নীদের এই দার্শনিক যুক্তি খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তিনি কালীয়কে তার স্বভাবের দোহাই দিয়ে যমুনায় থাকার অনুমতি দিয়েছিলেন। স্বভাব বা প্রকৃতির দোহাই দিয়ে অন্যের জীবন বিপন্ন করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। একদমই তাই। তবে নাগপত্নীরা এই যুক্তির মাধ্যমে একটা মনস্তাত্ত্বিক দরজা খুলে দিয়েছিলেন। তারা বোঝাতে চেয়েছিলেন যে কালীয়র এই আক্রমণাত্মক আচরণের পেছনের কারণটা বুঝতে পারলে সংঘাত নিরসনের পদ্ধতিটা আরও বেশি কার্যকর হবে। পেছনের কারণটা বুঝতে পারলে সমাধান কিভাবে সহজ হয়, এই ব্যাপারটা যদি আরেকটু বিশদে বলতেন। অবশ্যই। শ্রীকৃষ্ণ দেখলেন যে কালীয় তার সহজাত প্রবৃত্তি আর ক্ষমতার দম্ভের কারণেই এই ধ্বংসাত্মক কাজ করেছে, কিন্তু এখন তার সেই অহংকার পুরোপুরি ভেঙে গেছে। সে আর আগের সেই উদ্ধত কালীয় নেই। মানমর্দন হয়ে গেছে। হ্যাঁ, এর পাশাপাশি সূত্রগুলোতে এই পর্যায়ে আপত্তিকালীন গৃহিণী পরীক্ষার একটা অসাধারণ ধারণা তুলে ধরা হয়েছে, যা আধুনিক মনস্তত্ত্বের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। আপত্তিকালীন পরীক্ষা মানে তো বিপদের সময় কাছের মানুষদের ভূমিকা। হ্যাঁ, তাই না? একদম। চূড়ান্ত বিপর্যয়ের সময়কে পাশে থাকছে।
কালীয় যখন তার সমস্ত ক্ষমতা প্রতিপত্তি হারিয়ে মৃতপ্রায়, তখন তার স্ত্রীরা কিন্তু তাকে ছেড়ে যাননি। তারা চরম বিনয় আর নিঃস্বার্থ ভক্তির সাথে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আর তাদের এই নিঃস্বার্থ সমর্থন এবং ভক্তি মূলত শ্রীকৃষ্ণকে মুগ্ধ করেছিল। তার মানে এখানে কৃষ্ণের মন গলার কারণ শুধু কালীয়র হার মানা ছিল না, বরং তার পেছনে থাকা সাপোর্ট সিস্টেম বা পরিবারের ভূমিকাটা অনেক বড় ছিল। ঠিক তাই, কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে কালীয়র অহংকার পতন হয়েছে সত্য, কিন্তু তার সাথে এমন কিছু মানুষ আছে যারা তাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। আধুনিক সাইকোলজিতেও তো দেখা যায় একজন ভুল পথে যাওয়া মানুষের সংশোধনের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় যদি তার পরিবার তাকে নিঃশর্ত সাপোর্ট দেয়। একদম, কালীয়র স্ত্রীদের এই উপস্থিতি কৃষ্ণকেই ভরসা দিয়েছিল যে কালীয়কে যদি সংশোধনের সুযোগ দেওয়া হয় তবে এই স্ত্রীরাই তাকে আর কখনো বিপদগামী হতে দেবে না। তাই তিনি তাকে হত্যা না করে ক্ষমা করার সিদ্ধান্ত নেন। এই ব্যাপারটা সত্যি ভাবনার নতুন দিগন্ত খুলে দেয়। এর মানে দাঁড়ায়, অহংকার পতনের পর যদি মানুষের মধ্যে বিনয় জন্ম নেয় এবং তার প্রিয়জনদের শক্ত সমর্থন থাকে, তবে সংশোধনের পথ চিরতরে বন্ধ হয়ে যায় না। রাইট, শুধু শাস্তি দিয়ে সমাজ থেকে কাউকে মুছে ফেলাই শেষ কথা নয়, সঠিক পরিবেশ পেলে তাকে সংশোধনের সুযোগ দেওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এখানেই চলে আসে এই পুরো ঘটনার সবচেয়ে প্রাসঙ্গিক আর শেষ অংশটি, আধুনিক কনফ্লিক্ট রেজলিউশনের চূড়ান্ত রূপ এবং সুরক্ষার প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ কালীয়কে ক্ষমা তো করলেন, কিন্তু একই সাথে খুব কড়া আর স্পষ্ট একটা সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করে দিলেন। হ্যাঁ, তিনি কালীয়কে পরিষ্কারভাবে নির্দেশ দিলেন যে তাকে সপরিবারের যমুনা নদী ছেড়ে সেই পুরনো রমনাক দ্বীপে ফিরে যেতে হবে। সে আর কোনোভাবেই যমুনায় থাকতে পারবে না, কারণ তাকে ক্ষমা করা হলেও তার উপস্থিতিতে অন্য সাধারণ জীবজন্তু আর পরিবেশের যে ক্ষতি হচ্ছিল সেটা তো মেনে নেওয়া যায় না। এই সীমানা নির্ধারণটা সংঘাত নিরসনের সবচেয়ে জরুরি ধাপ। কাউকে সংশোধনের সুযোগ দেওয়ার মানে এই নয় যে তাকে আবার আগের মতো অবাধ ক্ষমতা বা ক্ষতি করার সুযোগ ফিরিয়ে দেওয়া। কৃষ্ণ তাকে এমন একটা জায়গায় স্থানান্তরিত করলেন যেখানে তার বিষাক্ততা আর কারোর জন্য ক্ষতিকর হতে পারবে না। কিন্তু কালীয় তখন তার একটা সবচেয়ে বড় ভয়ের কথা শ্রীকৃষ্ণকে জানায়। সেই গরুরের ভয়, যা তাকে এতকাল যমুনায় আটকে রেখেছিল। হ্যাঁ, কালীয় অত্যন্ত অসহায়ভাবে বলে যে আমি যদি এখন রমণক দ্বীপে ফিরে যাই তাহলে তো গরুর আমাকে দেখামাত্রই আক্রমণ করে মেরে ফেলবে। আমি তো সেখানে গিয়েও নিরাপদ নই, তাহলে আমার বাঁচার উপায় কি? আর ঠিক এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ একজন সত্যিকারের দূরদর্শী লিডারের মতো আচরণ করেন। তিনি কালীয়কে সম্পূর্ণ অভয় দেন। তিনি কি বলেছিলেন? কৃষ্ণ তাকে বলেন, আমার ক্রমাগত পদাঘাতের ফলে তোমার ফনায় আমার চরণচিহ্ন গভীরভাবে মুদ্রিত হয়ে গেছে। গরুর যখন তোমার মাথায় আমার এই চিহ্ন দেখবে তখন সে বুঝবে যে তুমি আমার আশ্রয়ে আছো। আর আমার আশ্রিত কাউকে সে কখনোই আক্রমণ করবে না। একদম। এই সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পেছনের মনস্তত্ত্বটা কিন্তু অসাধারণ। যদি আমরা এটাকে আধুনিক কর্পোরেট জীবন বা সামাজিক কাঠামোর সাথে মিলিয়ে দেখি, বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়। কিভাবে? ধরুন, কোনো প্রতিষ্ঠানে একজন কর্মীকে তার খারাপ বা টক্সিক আচরণের জন্য চরমভাবে তিরস্কার করা হলো, তার অহংকার ভেঙে দেওয়া হলো, আর তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কারণ সে টিমের অন্যদের ক্ষতি করছিল। বুঝতে পারছি। কিন্তু তাকে শুধু অপমান করে বের করেই দেওয়া হলো না, তাকে শুধরে যাওয়ার সুযোগ দেওয়া হলো। আর তার ক্যারিয়ার যেন একেবারেই নষ্ট না হয়ে যায়, তার জন্য তাকে একটা রিকমেন্ডেশন বা এক ধরনের সুরক্ষা দেওয়া হলো। মানে তাকে হয়তো অন্য কোনো বিভাগে কাজ করার সুযোগ করে দেওয়া হলো। হ্যাঁ, এমন জায়গায় যেখানে সে আর ক্ষতি করতে পারবে না, কিন্তু নিজের জীবনটাও বাঁচাতে পারবে। এই কর্পোরেট উপমাটার পেছনের মেকানিজমটা খেয়াল করলে দেখবেন, যখন একজন টক্সিক মানুষকে শুধু অপমান করে তাড়িয়ে দেওয়া হয় তখন সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ তার হারানোর কিছু থাকে না। ঠিক, কিন্তু তাকে যখন একটা সীমানার মধ্যে রেখে বাঁচার বা নতুন করে শুরু করার একটা নিরাপদ পথ দেখানো হয়, তখন সে তার সেই পুরনো বিষাক্ত আচরণে ফিরে যাওয়ার প্রেরণা হারিয়ে ফেলে। এটাই হলো সংঘাত নিরসনের সবচেয়ে পরিণত রূপ। শুধু শাস্তি দিয়ে বা ধ্বংস করে দেওয়াটা তো খুব সহজ একটা কাজ, কিন্তু একজন সত্যিকারের লিডার সেটাই করেন, যা শ্রীকৃষ্ণ করেছিলেন। তিনি কালীয়র সীমানা ঠিক করে দিলেন, যাতে সে আর কারো ক্ষতি করতে না পারে। আবার একই সাথে তার বেঁচে থাকার একটা নিরাপদ উপায়ও বাতলে দিলেন।
এটা চরম সহমর্মিতা, ন্যায়বিচার আর নেতৃত্বের একটা নিখুঁত দৃষ্টান্ত। আসলেই তাই, হাজার হাজার বছর আগের একটা পৌরাণিক কাহিনীতে যে এত গভীর সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক লুকিয়ে থাকতে পারে তা সত্যি অবাক করার মতো। হুম, আসলে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল বিষয়গুলো পেলাম তা যদি একটু গুছিয়ে দেখি। প্রথমত, অহংকার বা ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে দেয়, আর সমস্যার সমাধান না করে কোনো সেফ স্পেসে পালানোটা শুধু চারপাশের পরিবেশকেই আরও বিষাক্ত করে তোলে। রাইট। দ্বিতীয়ত, সংঘাতের সময় আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সমস্যা বা ইগোটাকে দমন করা, মানুষটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া নয়। এটা একটা সংশোধনীমূলক প্রক্রিয়া। একদম ঠিক। তৃতীয়ত, মানুষের স্বভাব বা প্রকৃতিকে বোঝা জরুরি, কিন্তু সেটা কখনো তার ক্ষতিকর আচরণের অজুহাত হতে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংঘাত সমাধানের পর একটা সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা। এবং সহমর্মিতার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা নিরাপদ পথ তৈরি করে দেওয়া। এই প্রাচীন কাহিনীর পড়তে পড়তে আসলে মানব মনস্তত্ত্বের এত সূক্ষ্ম বিশ্লেষণ লুকিয়ে আছে, যা আজ এতগুলো শতক পার হওয়ার পরেও আমাদের প্রাত্যহিক জীবনের জটিল পরিস্থিতিগুলো সামাল দিতে সমানভাবে কার্যকর। হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক। ঠিক তাই, কালিয়নাগের দর্পচূর্ণ আর সংঘাত নিরসনের এই অসাধারণ শিক্ষাগুলো সত্যি নতুন করে চারপাশের মানুষ এবং পরিস্থিতিকে মূল্যায়ন করতে শেখায়। তবে আজকের পর্বটি শেষ করার আগে আমি একটু অন্য একটা বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বলুন। একটু খেয়াল করলেই দেখবেন, কালিয়র যে ফণাগুলো ছিল তার সবচেয়ে বড় অহংকার আর তার বিষের মূল উৎস। শ্রীকৃষ্ণ কিন্তু সেই ফণাগুলোতেই তার চরণ চিহ্ন এঁকে দিয়েছিলেন। ঠিক তাই, এবং পরবর্তীতে এই চরণচিহ্নই কিন্তু কালিয়কে গরুরের প্রাণঘাতী আক্রমণ থেকে রক্ষা করেছিল। আমাদের নিজেদের ভেতরে জগৎটার দিকে তাকালে কি এমনটা মনে হয় না? মানে আমাদের দুর্বলতাগুলো নিয়ে। হ্যাঁ, আমাদের চরিত্রের সবচেয়ে বড় ত্রুটি, দুর্বলতা বা নেতিবাচক দিকগুলোই কি এমন হতে পারে না, যেগুলো একবার সঠিকভাবে নিয়ন্ত্রিত হলে এবং সঠিক প্রজ্ঞাস্পর্শ পেলে আমাদের সবচেয়ে বড় রক্ষাকবচ বা শক্তিতে পরিণত হতে পারে? যে অহংকার একদিন আমাদের পতনের কারণ হয়, সেটাই হয়তো রূপান্তরিত হয়ে আমাদের আত্মরক্ষার ঢাল হয়ে উঠতে পারে। এই নতুন চিন্তার খোরাক নিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।